ডুয়ার্সে বাড়ি হওয়া সত্ত্বেও পাহাড়ে কখনোই যেতে পারিনি। পাহাড়ের পাশে থেকেও পাহাড়ে কিন্তু কখনোই থাকা হয়নি। বিয়ের আগে মা বলতো বরের সঙ্গে যাবিনি, আর বিয়ের পরে বর তো কখনো নিয়েই যায়নি। তাই এবার যখন পাহাড়ে ঘুরতে যাওয়ার সুযোগ পেলাম একদম কিন্তু হাতছাড়া করিনি। গোছগাছ করে বেরিয়ে পড়লাম পাহাড়ের পথে, আর যাচ্ছিলাম এই সুন্দর চা বাগানের মাঝখান দিয়ে। এখান দিয়েই পাহাড়টা কিন্তু একটু একটু করে শুরু হচ্ছিল, আর যেহেতু বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যার সময় চলে এসেছিল, তাই দেখুন চা বাগানের শ্রমিকরা কি সুন্দর পাতা তুলে বাড়ি ফিরছিল। বেশ সুন্দর পরিবেশ, মনে হচ্ছিল যেন এই পথ আর শেষ না হয়। আর যেতে যেতে এখানে চা বাগানের মাঝে ছোট্ট একটা বাজার, গল্প আড্ডা আর হাসি মজা করতে করতে আমরা কিন্তু চা বাগানের মধ্যে দিয়ে এগিয়ে যেতে যেতে আমরা প্রবেশ করছি গভীর জঙ্গলের পথে। আর চা বাগানের পর জঙ্গল, জঙ্গল পেরিয়েই কিন্তু আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠবো। আর এই জঙ্গলে কিন্তু প্রচুর হাতি রয়েছে, মাঝে মধ্যে এখানে মেন রোডের উপরও হাতি দল বেঁধে চলে আসে। বলতে আমরা অনেকটা পথ চলে এলাম, কিন্তু আপনাদের তো আমাদের ডেস্টিনেশন সম্পর্কে বলিনি। আমরা যাচ্ছিলাম চালসা লাটাগুড়ি পার হয়ে কাফেরগাঁও, যেটা হচ্ছে কালিম্পংয়ের কিছুটা আগে, লাভা পার করে। তো এখানে যেতে গিয়ে সবার প্রথম ডেস্টিনেশন আমরা একটা ছোট্ট জায়গায় দাঁড়ালাম পাহাড়ের ওপর, যেখানে ছিল আইএমবিয়াক লেখা। হয়তো এই জায়গাটার নাম আইএমবিয়াক। এরপর কিন্তু আস্তে আস্তে আমরা আরও ওপর দিকে উঠতে থাকবো, আর অনেকটা পথ আমাদের যেতে হবে। তবে এই আইএমবিয়াক জায়গাটি এতটাই সুন্দর ছিল, মানে পরিবেশটা দেখে মনে হচ্ছিল এখানেই থেকে যাই। প্রচুর প্রচুর সবুজে ঘেরা পাহাড়, আর এত গাছপালা চতুর্দিকে, আর অনেকটা উঁচুতে আমরা ছিলাম। নিচ দিয়ে ছোট্ট একটি জলপ্রপাতও যাচ্ছিল, আর প্রচুর লোক কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল। তাই আমরাও দাঁড়ালাম আর দাঁড়িয়ে কিন্তু অনেক অনেক ফটো তুলে নিলাম। এখনও আমরা আমাদের গন্তব্যের কিন্তু অর্ধেকটাও আসিনি, তাই সবাই কিন্তু খুব চেঁচামেচি করছিল যে এখনও অনেক পথ যেতে হবে, যেতে যেতে রাত হয়ে যাবে, তাড়াতাড়ি এখান থেকে এগোলে ভালো হয়। তাই আমরা কিন্তু আবার রওনা হলাম। কিছুটা এগিয়ে আমরা আবার আরেকটা স্টেশনে দাঁড়ালাম। এখানে একটা ছোট্ট খাবারের দোকান রয়েছে, সবারই খিদে পেয়ে গেছিল, তাই আমরা দাঁড়ালাম। আর জায়গাটি কি অপূর্ব, তাই না? পাহাড়, তার মাঝে সুন্দর সবুজ চা বাগান, আর এখানে দেখুন রাস্তার কিনারে কত সুন্দর ফুল ধরে আছে। আমরা বাড়িতে যত্ন করে গাছ পালতে পারি না, আর এখানে রাস্তার কিনারে একাই এত সুন্দর সুন্দর গাছ হয়ে আছে। আর এত সুন্দর জায়গা এই বাড়িটি, তারা বাড়িতে বসেই কিন্তু ছোট্ট একটা দোকান চালাচ্ছে। আর এখানে দেখুন, বলুন তো এটা কি গাছ? এটা একটা স্পাইডার প্ল্যান্ট। কত সুন্দর রাস্তার কিনারে একাই হয়ে আছে। আর বাড়িটাতে দেখলে মনে হবে আপনারা বাগানের মাঝখানে ছোট্ট একটা বাড়ি। বাড়ির ভর্তি সুন্দর ফুলের গাছ, আর পেছনে পাহাড়, সামনে চা বাগান। এখানে চা টিফিন করতে করতেই রাত হয়ে গেছিল। তারপর আমি কিন্তু কোনো শ্যুট করতে পারিনি। প্রায় রাত 10:30টার সময় আমরা আমাদের ডেস্টিনেশন কাফেরগাঁও লজ, যেটা আমরা আগের দিনই বুক করে রেখেছিলাম, সেখানেই পৌঁছে গেলাম। তো সেখানে পৌঁছে আর রাতে কিছুই করা হয়নি, যেহেতু অনেকটা জার্নি আমাদের করতে হয়েছিল। রাতে কিন্তু আমরা ডিনারটা করে নিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। আর সকালে ঘুম ভাঙলো এত সুন্দর একটা মর্নিং ভিউ নিয়ে। জাস্ট ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ওয়াও, কি বলবো, এত সুন্দর জায়গা। ওই দূরে যে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর ওপর দিয়ে এত সুন্দর মেঘ ভেসে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল মেঘগুলো আমি ধরতে পারবো। পুরো কটেজটা এত সুন্দরভাবে গুছানো আর সাজানো ছিল, যেন দেখে মনে হচ্ছিল যে কোনো শিল্পীর হাতে আঁকা কোনো ছবি। চারিদিকে সুন্দর কাঠের ছোট ছোট কটেজ, আর মাঝে এত সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। এত ধরনের পাহাড়ি সুন্দর সুন্দর ফুলের গাছ, অনেক গাছ কিন্তু আমি কখনো দেখিনি, এখানে এসে দেখলাম। প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, কারণ এই যে গাছগুলো এখানে হয়েছে, এই গাছগুলো কিন্তু আমাদের বাড়ির ওদিকে হওয়া সম্ভব না। এই গাছগুলো শুধু পাহাড়েই হয়। কিছু কিছু আছে সাকুলেন্ট টাইপের গাছ, যেগুলো আমরা কিন্তু বাড়িতেও পালতে পারি, কিন্তু বেশিরভাগ গাছই এখানকার আমাদের ওয়েদারে বাঁচানো পসিবল না। যেহেতু এখানে মোটামুটি গরমের দিনেও 20 ডিগ্রির ওপর তাপমাত্রা খুব বেশি একটা যায় না, সেহেতু এখানে কিন্তু অন্য ধরনের গাছ জন্মায়। পাহাড়ের ওপর মশা নেই ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে ঝোঁক রয়েছে। ওর পায়ে একটা ঝোঁক ধরেছিল, সেটাই দেখছিলাম। আর আমার ছেলেও ভয়ে তার নিজের পা চেক করছিল, আর ঝোঁকটাকে লাথি দিয়ে মারছিল।
আর এখানে ওই নিচে একটা ছোট্ট নার্সারি রয়েছে। তো এই কটেজের যিনি ওনার, তিনি এই যে কটেজটা খুব সুন্দর বাগান করে সাজিয়ে রেখেছেন গাছগাছালি দিয়ে, সেই গাছের চারাগুলোকে ওই নার্সারিটার মধ্যেই তৈরি করেন। আর তারপর গাছগুলো তৈরি হয়ে গেলে প্রত্যেকটা গাছকে জায়গা মতো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সাজান। আর এখানে দেখছিলাম আমি যে রুমটা নিয়েছি সেই রুমের থেকে ভিউটা, রুমের দরজার সামনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ উনি ঝুলিয়ে রেখেছেন, দেখলে মনে হয় খুব সুন্দরভাবে সাজানো আর্টিফিশিয়াল গাছ, কিন্তু প্রত্যেকটাই অরিজিনাল গাছ ছিল। আর এই দেখুন ঠিক ঘরের দরজার সামনে এই ফুলটা রাখা। বলুন তো এই ফুলটার নাম কি? এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলেই দেখতে পাওয়া যায়। আর এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ম্যাগনোলিয়া গাছ। আর এখানে হচ্ছে ইঞ্চ প্লান্ট, এই গাছটা আমার কাছেও রয়েছে। এই গাছটা আমাদের এদিকেও হয়, মাটিতেই হয়, অত যত্ন না করলেও চলে। আর এখানেও খুব সুন্দর হয়েছে, মানে যিনি ওনার তিনি লাগিয়েছেন খুব সুন্দর করে একটি ঝুলন্ত টবে রুমের সামনে ঝুলিয়ে রেখেছেন। আর এটা হচ্ছে আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা, যেহেতু আমরা রাতে এসে সব এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, কিছুই কিন্তু গুছানো নেই। আর এখানে রুমের ভিতরে একটা ছোট্ট আয়নাও লাগানো ছিল, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে মেকআপও করা যাবে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমের অবস্থা খুব ভালো ছিল। আর যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই কিন্তু বাথরুমে গিজার টিজার সব কিছুর ব্যবস্থা ছিল। আপনারা যদি কেউ ডুয়ার্সে এসে কাফের গাঁও ঘুরতে চান, তাহলে কিন্তু এই লজটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এটা আমার জানলার পাশেই ফুটেছিল সুন্দর রেড কালারের ডালিয়া। আর ওই দূরে জঙ্গলের মাঝখানে ওটা কি বলুন তো, হাইড্রাঙ্গা। এই পুরো বাগানটাতে আর পুরো রাস্তাতেও আমি দেখেছি প্রচুর পরিমাণে হাইড্রাঙ্গা জঙ্গলের মধ্যে একাই ফুটে আছে। আর আমাদের ওখানে তো হাজার যত্ন করলেও এই হাইড্রাঙ্গাকে আমরা রাখতে পারবো না। আর এই চমৎকার কালারের লিলি দেখে না পুরো চোখটা জুড়িয়ে গেল, এত সুন্দর রং। আর এই গাছগুলোকে দেখলে মনে হয় যে একাই যেন জঙ্গলের মাঝে হয়েছে, কিন্তু সেটা না, প্রত্যেকটা গাছকেই কিন্তু যত্ন করে বড় করা হচ্ছে। আর এখানে দেখতে পেয়েছেন কত স্পাইডার প্ল্যান্ট একাই হয়ে আছে মাটির মধ্যে, কোনো কিছুই দিতে হয় না। আর এখানে এত বৃষ্টি হয়, একটু পর পর হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, যার জন্য জলও কিন্তু গাছগুলোকে না দিলেও চলে। পুরো কটেজের সব থেকে অসাধারণ লেগেছে আমার এই ফুলটি, যেমন সুন্দর রং তেমন সুন্দর গঠন। এদিকে একাই মাথা উঁচু করে আছে একটা হট পিঙ্ক কালারের গোলাপ, একাই কিন্তু রাজার মতন। আর এই গাছটা দেখে আপনারা একদম অবাক হয়ে যাবেন, এটা কি গাছ বলুন তো? ঢেকি শাকের গাছ। হ্যাঁ, আমরা তো এই ঢেকি শাকের গাছ জঙ্গলে কতই না দেখি, কিন্তু পাহাড়ের এই ঢেকি শাক, এটা গাছটা একদম বিশাল বড় গাছই হয়ে গেছে। আর এখানে সুন্দর একটা ঝুলানো কি গাছ, আমি তার নাম জানি না, সাকুলেন্ট প্রজাতির প্রচুর এখানে কালেকশন রয়েছে সাকুলেন্টের, যেগুলো কিন্তু কিছু কিছু আমাদের ওদিকে হয় আর বেশিরভাগই হয় না। এটা সুন্দর ঘাসের মতন টবগুলো ছেয়ে আছে, এত সুন্দর দেখতে। আর এখানে ঘাস ফুলগুলো এত কিউট না, যে দেখে মনে হয় তাকিয়েই থাকি। কত স্পাইডার প্ল্যান্ট মাটিতে হয়ে আছে, আর আমাদের ওদিকে একটা স্পাইডার প্ল্যান্ট কিনতে গেলে 100 টাকা দাম পড়ে যায়। এই গাছটা দেখেছেন, এত সুন্দর, দেখলে মনে হয় যে প্লাস্টিকের গাছ, কিন্তু সব কটা অরিজিনাল, একটা প্লাস্টিকের নয়। গাছ ভর্তি ম্যাগনোলিয়া, এই ফুলটাকে তো আমি চিনতামই না, রং বেরঙ্গি এত সুন্দর সুন্দর ঘাস ফুল, দেখে পুরো মন জুড়িয়ে গেল। আর এটা কিন্তু হোটেলের রান্নাঘর ছিল, খাবার কিন্তু কোনো রুমে প্রোভাইড করা হয়নি আমাদের, রান্নাঘর থেকেও এত সুন্দর ভিউ। আর খাবারে ছিল সকালের টিফিনে গরম গরম লুচি আর আলুর দম, সেই খেয়ে আমরা একটু সাইট সিন করতে বেরিয়েছিলাম, কারণ আশেপাশে প্রচুর দেখার জায়গা রয়েছে, যেগুলো দেখার জন্য বেরোতেই হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল। আর এটা দেখেছেন কত সুন্দর জায়গা, দেখি কেউ বলবে যে এটা আমাদের বাড়ির কাছে ডুয়ার্স অঞ্চল, দেখে মনে হচ্ছে না পুরো কাশ্মীরে পৌঁছে গেছি। এত সুন্দর দেবদারু বাগান, চতুর্দিকে শুধু দেবদারু গাছ আর গাছ, মনে হচ্ছিল এখানে নেমে একটু ফটোশ্যুট করি, কিন্তু এই জায়গায় গাড়ি দাঁড়ানো একটু ডেঞ্জারাস হয়ে যাবে বলে সেখানে কিন্তু গাড়ি দাঁড়ানোর আমরা পারমিট পেলাম না। এরপরে আমরা যে সাইডে আমরা যেতে চাইছিলাম সেই সাইডে আমরা পৌঁছে গেছি। তো সেটা হচ্ছে নোকেদারা বলে জায়গাটা। তো এখানে ছোট্ট পাহাড়ের উপরে একটা লেক রয়েছে, পথ তো খুবই খারাপ, যাদের হার্ট কমজোর তারা এই রাস্তা দিয়ে চলতে খুবই কষ্ট হবে, কারণ এত সরু রাস্তা, পাহাড়ের একপাশে খাদ একপাশে পাহাড়, সেই দিয়ে কিন্তু খুব কষ্টে আমরা পৌঁছলাম। কিন্তু পৌঁছানোর পর জায়গাগুলো এতটাই সুন্দর যে আমাদের দাঁড়িয়ে এই লেকটাকে দেখছিলাম, আমরা এখানে নামবো। আর এখানে
এসেই জানতে পারলাম এই লেকে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, আর সেই মাছেদের খাবার দেওয়া যায়, মুড়ি, সেটা কিনে নিতে হবে আমাদের আউটসাইড থেকে। তাই বাচ্চারা বায়না করলো যে তারা মাছের খাবার কিনবে। তো মাছের খাবার কিনে নিয়ে আমরা কিন্তু এই লেকের কাছে যাচ্ছি এখন একটু একটু করে। তো অনেকটা গেটের থেকে অনেকটা নিচে আমাদের নামতে হবে, সেখান দিয়ে নেমেই কিন্তু আমরা লেকে যেতে পারবো, আর লেকে মাছেদের খাবারও দিতে পারবো, প্লাস এই লেকে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। পাড়ে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর মাছ আমাদের কাছে চলে আসছে, কারণ ওরা জানে এখানে যত মানুষ আসে তারা সবাই ওদের খাবার দেয়। আর এত মাছ একসঙ্গে কিলবিল করছিল। এখানে কিছু কিছু মাছ আমাদের পরিচিত ছিল, যেমন রুই মাছও কিন্তু আমি এখানে দেখেছিলাম। তেমন কিন্তু কিছু মাছ অচেনা রয়েছে, যেমন বড় বড় সাইজের গোল্ড ফিশও রয়েছে। তবে এই যে বোটিং করতে করতে মাছেদের খাবার দেওয়া যায় না, কারণ এত এত মাছ অনেক সময় কি হয় বোটটাকে উল্টেও দিতে পারে। তাই জন্যে খাবার কিন্তু আমাদের পাড়ে দাঁড়িয়ে দিতে হবে, আর খাবার দিয়ে পরে আমরা বোটিং করতে পারবো। আর এখানে দেখছেন যতই খাবার দিচ্ছি ততই ঝাঁকে ঝাঁকে মাছ এসে কিলবিল করছে। ক্যামেরাতে দেখে তো মনে হচ্ছে খুব ছোট ছোট মাছ, কিন্তু আদতে একদমই ছোট মাছ না। এক একটা মাছের ওজন প্রায় 1 থেকে 1.5 কিলো হবে, এতটা বড় বড় মাছও এখানে আমি দেখেছি। আর হাত দিয়ে ওটাই আমি দেখাচ্ছিলাম যে দেখো, ওই দেখো রুই মাছ। আমি একটা রুই মাছের মতো দেখেছি, রুই বা কাতলও হতে পারে, জলের ওপর থেকে অতটা বোঝা যায় না। তো সেটাই কিন্তু আমি দেখাচ্ছিলাম, আর আশপাশ দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম যে মাছগুলো না একটা জায়গাতেই থাকে। এরপর আমরা আস্তে আস্তে এইদিকে আগাচ্ছিলাম, যত এইদিকে কিন্তু খুব একটা মাছ ছিল না, তবে লেকটা অনেকটা বড় ছিল। হেঁটে হেঁটে আমরা লেকের চারদিকে ঘুরছিলাম, আর এখানে ছিল বোটিং করার স্টেশন। এখান থেকেই আমাদের বোটিং করতে যেতে হবে। এই যে সাইডগুলোতে এখানে এসে বোট দাঁড়ায়, এরপর আমরা বোটিংও করব। এই যে আমরা বোটে উঠে গেছি। আগে ওঠার সময় ক্যামেরাটা করতে পারিনি, কারণ বোটে আমি কখনো উঠিনি, ফার্স্ট টাইম বোটে উঠলাম। নৌকাতে চড়েছি, কিন্তু এই ধরনের বোটে কখনোই চড়া হয়নি, এইবার ফার্স্ট টাইম উঠলাম। তাও আমি উঠতাম না, আমি তো নিজেই ভয় পাই। তবে ছেলে উঠবে বায়না করছে, তো ওকে তো একা ছাড়া যায় না, তাই ওর সঙ্গে কিছুটা বোটেও চড়ে নিলাম। আর এর এত ঘোরাঘুরি করে না আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখানে আমরা যাচ্ছিলাম খাবার খেতে। পাশেই একটা খুব ছোট্ট দোকান, আর পাহাড়ের মোমো আর চাউমিনের টেস্ট কি বলবো, আপনারা যারা খেয়েছেন তারা তো সকলেই জানেন। তাই আমরাও কিন্তু এখানে নেমে একটু ম্যাগি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু আবার রওনা দিলাম আরেকটা নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্যে। তো ঘুরতে বেরিয়েছি, শরীর যতই খারাপ লাগুক ঘুরতে তো হবেই, তাই না? পাহাড়ে গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে তো মাথাটা পুরোই ঘুরে গেছে, কিন্তু তাও সাইট সিন করা বাদ দেওয়া যাবে না বাবা। অনেক পয়সা খরচা করে এসেছি, খরচা তো উসুল করতে হবে, তাই না? সব ঘুরে যাব। এখান থেকে দেখতে দেখতে জঙ্গল দেখতে দেখতে যাচ্ছিলাম। মাঝে মাঝে কোথাও কোথাও বাড়িঘরও রয়েছে, আর বিশ্বাস করুন বাড়িগুলো এত সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখলে মনে হয় বাড়িগুলোতে থেকেই যাই, এখান থেকে আর অন্য কোথাও যাব না। তবে রাস্তাটা এতটাই খারাপ ছিল, মানে পাশে খাদের দিকে তাকালে মনে হয় প্রাণটা মনে হয় এখানেই বেরিয়ে যাবে, কারণ খাদটা এতটা নিচু। ড্রাইভার যদি কোনো কারণে 1 ইঞ্চিও মিস্টেক করে তাহলে গাড়ি কিন্তু একদম গর্তে গিয়ে পড়বে। আর এরপরেই কিন্তু আপনাদের একটা সুন্দর জায়গা দেখাচ্ছি। তো এই জায়গায় গিয়ে তো পুরো মেঘেদের সঙ্গে ভেসে বেড়ালাম, অনেকটা উঁচু পাহাড়ের ওপর, আর এত সুন্দর লাগছিল। দেখুন আমরা যখন নামলাম তখন কিন্তু প্রচণ্ড রোদ আর প্রচুর ক্লিয়ার, ওই পাশে পাহাড় একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু এরপরই আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু হলো। ওই দেখুন দূরে ধোঁয়ার মতন দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু কুয়াশা নয়, সেগুলো মেঘ। আস্তে আস্তে পুরো এরিয়াটাই মেঘে ঢেকে যাবে। আর এখানে পাহাড়ের অনেকটা ওপরে আরও 2 তলা করে একটা উঁচু সেলফি জোন করা হয়েছিল, আর যেখানে সিঁড়িটা এরকম ভিজিবল ছিল, মানে 2 তলার ওপর থেকে আপনি নিচে পুরোটাই দেখতে পাবেন। নেটের একটা সিঁড়ি দিয়ে এরকম চড়ে ব্রিজের মতন তারপর এই জায়গাটায় সেলফি জোনটা করা। তো এখানে চড়ার পর আপনার ফিল হবে আপনি যেন পুরোই আকাশের ওপর ভাসছেন আর মেঘ ছুঁতে পারছেন। আর এখানে নিচে কিন্তু একটু বসার জায়গা এবং দোলনা টোলনা করা ছিল। আর এরপরই আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসছি লাভাতে। লাভাটা তো অনেক পপুলার, যারা ডুয়ার্সে ঘুরতে বেরিয়েছেন অনেকেই লাভাতে গিয়েছেন। তো এখানে ছোটো একটা পার্ক মতো রয়েছে, সেখানে বাচ্চারা একটু ঘোরাঘুরি করলো, যদিও পার্কে তেমন কিছু নেই, আর আশেপাশে কয়েকটা দোকান রয়েছে। তো এখানে একটু ঘোরাঘুরি করে নিয়ে বিকেলের মধ্যে আমরা কিন্তু আমাদের হোমস্টেতে আবার ব্যাক করি। ব্যাক করার পর খুব সুন্দর একটা সিন আমরা দেখতে পাই, সন্ধ্যের পাহাড়।
এরপর আমরা একটু রেস্ট করে নিই। আর যখন সন্ধ্যের পর আমরা ঘুম থেকে উঠি দেখি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঠান্ডা ঝড়ো হাওয়া। আর এটাই কিন্তু আমাদের হোমস্টেতে লাস্ট নাইট ছিল। কাল সকালেই আমাদের কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। পাহাড়ের সকালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, যেহেতু রাতটাও ওখানে তাড়াতাড়ি হয় তাই সকালটাও কিন্তু তাড়াতাড়ি হয়। তো সকাল সকাল উঠেই দেখি আজ কিন্তু গতকালের মতো আর একটুও রোদ নেই। আজ কিন্তু একদম মেঘলা আকাশ আর প্রচণ্ড পরিমাণে মেঘ একদম ভেসে ভেসে আসছে। উঠেই দেখি সব কিছু অন্ধকার, ঠান্ডা, তার সঙ্গে বৃষ্টি বৃষ্টি একটা ভাব। আর পাহাড়ে বৃষ্টি মানেই রাস্তা কিন্তু একদম ঢাকা থাকবে, মেঘ দিয়ে ঢাকা থাকবে, কিছুই দেখা যায় না। এত ঘন কুয়াশার মতন মেঘ থাকে যে কুয়াশার থেকেও বেশি ভয়ঙ্কর অবস্থা। আর যেহেতু আজই আমরা বাড়িতে ব্যাক করছি তাই আমার কিন্তু খুব টেনশন হচ্ছিল যে রাস্তায় এত যদি মেঘ থাকে তাহলে আমরা যাব কি করে। আমি প্রচণ্ডই টেনশন করছিলাম, যেহেতু পাহাড়ের রাস্তা এমনিতেই এত ভয়ঙ্কর, তার উপর এমন মেঘ দিয়ে যদি ঢাকা থাকে তাহলে যাওয়াটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে। তাই ঠাকুরের নাম নিয়ে ধীরে ধীরে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। এই ব্লগ রিলেটেড যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে, যদি আপনারাও এই হিল স্টেশনে বেড়াতে যেতে চান তাহলে কিন্তু আমাকে পিং করতে পারেন। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।